দর্শক, আজ 16 জুলাই জুলাই শহীদ দিবস। আজ জাতীয় শোক দিবস। গত বছর এই দিনে রংপুরে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হন। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সরকার দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। দর্শক, এই জুলাই গণঅভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল ব্যাপক। চলতি দশকে কোনো আন্দোলনে রাজপথে নারীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি খুব একটা দেখা যায়নি। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে অসহিংস আন্দোলনের বিপরীতে সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালাতে শুরু করলে স্বৈরাচারের পতন পর্যন্ত নারীরা আন্দোলনে, রাজপথ এবং অনলাইনে সক্রিয় ছিলেন। গত বছর ডিসেম্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানে 11 জন নারী শহীদের কথা জানায়। দর্শক, দীপ্ত টিভির আজকের দেশ ভাবনায় আমরা এই মুহূর্তের বাংলাদেশে জুলাই শহীদ দিবস এবং গণঅভ্যুত্থানের দিনগুলো নিয়ে নারীদের ভূমিকা এ বিষয়ে আলোচনা করার জন্য 3 জন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক পাশেই রয়েছেন ফারহানা বিনতে জিগার ফারিনা, এবং তিনি শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। স্বাগত জানাচ্ছি আপনাকে। একই সঙ্গে রয়েছেন শ্যামলী সুলতানা জেদনি, শিক্ষার্থী, ইউল্যাব বিশ্ববিদ্যালয়, এবং একই সঙ্গে রয়েছেন তানজিনা তাম্মিম হাফসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং আপনারা 3 জনই জুলাই গণঅভ্যুত্থানে একদম সশরীরে মাঠে থেকে এই আন্দোলন সংগ্রামে এক ধরনের অবদান রেখেছেন। হাফসা, আপনার কাছে তো আমরা একদমই, আমার মনে পড়ছে যে ঠিক 1 বছর আগে যখন একদমই উত্তাল দিনগুলো ছিল, যখন বাংলাদেশের নতুন বিজয় হয়েছিল, তখন একদিন আপনার সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছিল। আবারও আজকে স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আজকের বাংলাদেশে এই যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আপনাদের যে সংগ্রামী ভূমিকা, সেটিকে কেমনভাবে দেখেন 1 বছর পরে এসে? দেখুন, জুলাইয়ের নারীদের যে ভূমিকা ছিল সেটা কিন্তু সারা দেশের মানুষের কাছে খুব স্পষ্ট, এবং এরকম স্বতঃস্ফূর্ত নারীদের অংশগ্রহণ কিন্তু আগে কখনো, যেমনটা আপনি বললেন, দেখা যায়নি। তো নারীরা সেই সময় কিন্তু তাদের নিজেদের যে একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল, এবং সেখানে এসে তারা কিন্তু কি করেছে, তাদের যে একদম মিছিলের সামনের সারিতে থেকে কিন্তু তারা ভাইদেরকে শিল্ড দিয়েছে। এবার আমরা যখন দেখেছি যে 14ই জুলাই যে পুরো একটা সন্ত্রাসীরা যখন আমাদের উপর হামলা করেছে, মেয়েদের উপরে, সেই সময়ও কিন্তু এই নারীরাই সামনে ছিল। এবং এরকমও কিন্তু অনেক ভিডিও ফুটেজ কিন্তু এসেছে যেখানে নারীদের আঁচলের নিচে কিন্তু আমাদের ভাইরা লুকিয়েছিল সেই দিন জুলাইয়ের, সে 14 জুলাই। আমার খুব অবাক লেগেছিল যে 14 জুলাইয়ের যে ঘটনা, সেটি আমি কাভার করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারই সহপাঠীরা বা আপনারই শিক্ষার্থীরা, হয়তো মতের মিল নাই, আপনি এখন তাদেরকে সন্ত্রাসী সংগঠনে আখ্যা দেওয়া হয়েছে, তারা কিভাবে এই ধরনের বর্বর হামলা চালাতে পারে? আপনাদের এটি আন্দোলনের করবার সময় ধারণাই ছিল কিনা যে এরকমও হতে পারে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে পারে? দেখুন, আমরা কখনোই ওই ধরনের রাজনীতির কথা আমরা কখনোই বলি না, এবং আমাদের আসলে এটা মাথায় ছিল না যে তারা এতটা কি বলবো, নৃশংস হতে পারে। কিন্তু যেদিন রাজাকার তুমি কে আমি কে, রাজাকার বলে যেদিন 14ই জুলাই মেয়েরা হলের তালা ভেঙে যখন বের হয়ে আসলো, আপনার রাজু ভাস্কর্যের সামনে যখন একটা বড় একটা সমাগম হয়ে গেল, সেটা কিন্তু সেই ফ্যাসিস্টের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। ফ্যাসিস্ট যে রাজাকার যে একটা ট্যাগ দিয়েছিল, রাজাকার তকমা যে দিয়েছিল, সেটা কিন্তু সেই সময় একদম ভেঙে গুড়ে তছনছ হয়ে গিয়েছিল, এবং সেটা ছিল তাদের জন্য একটা থ্রেট। এবং সেটার পরেই কিন্তু তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের বলে টোলে তারা কিন্তু বলেছে যে এটা শক্ত হাতে দমন করা হবে। তারপর কি হলো, সেই 15ই জুলাই যখন আবার রাজু ভাস্কর্যের সেই সকাল থেকে যেই 11টা থেকে যেই আপনার বিক্ষোভ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু সবাই যখন অংশগ্রহণ করলো, তারপরে কিন্তু তারা খুবই পরিকল্পিতভাবে, সেই যে রাজাকার বলে মেয়ের তুমি কি আমি কে রাজাকার বলে বের হলো, সেটা দেখে যখন তাদের একদম ভিত নড়ে গেছে, তারপর কিন্তু তারা চেয়েছে যে একে যদি না থামানো যায় আজকে, তাহলে কিন্তু আর থামানো যাবে না। এর জন্যই কিন্তু তখন কি হলো, যত ধরনের গুন্ডা পান্ডা সব এনে ক্যাম্পাসের মাঠগুলো একদম লোকাল বাসে ভরে গিয়েছিল। আমরা তখন আস্তে আস্তে কিছুটা আঁচ করতে পেরেছি যে এরকমটা হবে, কিন্তু আমরা আসলেই এরকম চিন্তা করিনি যে হুট করে তারা এরকম এসে ওই মিছিলে এসে তারা হামলা করবে, এবং তাদের হাতে কিছুই ছিল না, এবং তারা এসেছে হেলমেট পরে, হাতে লাঠি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় পড়ে তারা এভাবে লাঠিয়াল বাহিনী হয়ে যাবে, এটা তো চিন্তা করার মতো না। তাদের মনুষ্যত্ব সেদিন কোথায় ছিল? তারই সহপাঠী, তারই বন্ধু, তারই জুনিয়র, তারই সিনিয়র, অন্য বিশ্ববিদ্যালয় থেকে এসে আন্দোলন করা শিক্ষার্থী,
হয়তো তারই ব্যাচমেট হবে, তাদেরকে যেভাবে তারা সেদিন রক্তাক্ত করেছে, ভাইদেরকে যেভাবে পিটিয়েছে, তারপর কি হলো সব থেকে বেশি অবাক করার কাহিনী সেটা হলো যে সেদিন 15ই জুলাই আপনার আহত হওয়ার পরে যে মেয়েগুলো, যে ছেলেগুলো ঢাকা মেডিকেলে আপনার চিকিৎসা নিতে গিয়েছে, সেখানেও গিয়ে তারা বারবার একাধিকবার তারা সেখানে হামলা করেছে। এবং আমার হলেরই বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী ইমু আপু, উনি হচ্ছে জুলাই আহত, ওনার হাত ভেঙে গিয়েছিল সেদিন যখন বারবার ছাত্রলীগ হামলা করছিল, সে প্যানিক অ্যাটাক করেছে, তার জ্ঞান ফেরাতে পারছিলাম না। তারপর সেখান থেকে তাকে বের করে আনতো আমাদের পেছনের দরজাতে তাকে, কারণ কোনো আহত দেখলেই যে ওকে আগে মেরেছি, এখন ডিএমসি থেকে চিকিৎসা নিয়েছে, তাকে এখন আবার মারতে হবে। একদম ডিএমসির আশেপাশে পুরো জায়গাটা তারা ঘিরে রেখেছিল। এই যে একটা আতঙ্ক মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া। তারপর কি দেখলাম আমরা যে 15ই জুলাইয়ের পরে যখন এরকম একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে সব মেয়েরা, তারা কিন্তু 16ই জুলাই আর কিন্তু মাঠের কোনো ধরনের কর্মসূচিতে যোগদান করে নাই। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হল একদম ক্যাম্পাসের বাইরে হয়, সেখানে আপনি দেখবেন যে পাশেই হচ্ছে বিডিআর, বিজিবি। তারপরে ওই দিন থেকে কিন্তু বিভিন্ন মোড়ে নীলক্ষেত মোড়ে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করেছে। তারা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে, তারা কিন্তু সেখান থেকে বের হতে পারে। তারপর কি হলো 16ই জুলাই যেদিন আবু সাইদ ভাই শহীদ হলেন, সেদিন কিন্তু মানে আমাদের ভেতরটা কিন্তু ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু সেদিন আমাদের জায়গা থেকে একদম বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি 5টা হল থেকে কিন্তু সেদিন আমরা পরিকল্পনা করেছিলাম যে আমরা এখন নিজেদের জায়গা থেকে কি করতে পারি। তখন আমরা মোমবাতি পথ জ্বলানো আমাদের হলের এক গণ্ডির ভেতরে কিন্তু আমরা সেখানে স্লোগান উচ্চারিত করেছি, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি। নিশ্চয়ই সেই গল্পগুলো তো আরও শুনবার প্রয়াস রয়েছে। কেবল তো 16 জুলাই, 5 আগস্ট আসতে অনেক দেরি। আমি একটু আসতে চাই ফারহানা বিনতে জিগার ফারিনা আপনার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকার একদম প্রবেশদ্বারে আপনার বিশ্ববিদ্যালয়টি অবস্থিত এবং দেশের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা আপনার বিশ্ববিদ্যালয়ে পড়েন, এবং এই ধরনের একটা আন্দোলনে কতটা চ্যালেঞ্জ আসলে এই ধরনের একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো মুক্ত মনা একটা বিশ্ববিদ্যালয়, সেখানে সব মতের শিক্ষার্থীরা সহাবস্থান করেন। এই আন্দোলনে আসলে আপনাদের একটু গল্পগুলো শুনতে চাই সেই দিন। গল্পগুলো বলতে কি, আমাদের হচ্ছে যেমনটা আপনি বললেন যে আমাদের বিশ্ববিদ্যালয়কে বলা হয় সংস্কৃতির রাজধানী, তো যেটা দেখা যায় যে ঢাকা ভার্সিটিতে যেরকম একটা হলের আবাসিক সিটের একটা সংকট থাকে, আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর এবং বেশ চতুর্দিক থেকে বেষ্টিত বলা যায়, ওইখানে কিন্তু সবাই অনেক রিল্যাক্সে থাকে। তো তাদের হচ্ছে যে তাড়না, যে আন্দোলনে যেতে হবে, কর্মসূচি দিতে হবে, এই তাড়নাটা শুরু থেকে একটু কম ছিল। 28শে জুনের দিকে এসে তাড়না কম থাকলেও আমাদের যেটা হচ্ছে লাইব্রেরি, সেটাকে আমরা বলি বিসিএস এর কারখানা, সেই জায়গা থেকে মূলত সূত্রপাতটা ঘটে। তাদের যে কনসার্নের বিষয়টা, যেমন আমি নিজে আইবিএ শিক্ষার্থী, আমার থেকেও অনেকে আশা করে না যে আমি সরকারি চাকরির জন্য যাব, কিন্তু ওই যে পারিবারিকভাবে সবাই আমলাতন্ত্রে আছেন বা বিউরোক্রেসিতে যাওয়ার একটা ঝোঁক ছোটবেলা থেকে ছিল দেখে, ওই জায়গা থেকে কিন্তু আমারও একজন সাধারণ শিক্ষার্থী, যেটাকে আমরা বলি যে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই যার, সেই জায়গা থেকে আমারও মনে হয়েছিল যে যদি এই কোটাটা ইম্পোজ হয়, আমার পক্ষে ফাইট দেওয়াটা খুবই টাফ হয়ে যাবে। ওই জায়গা থেকেই কিন্তু একদম খুব মানে নর্মালি নামা যে হ্যাঁ আমরা জাস্ট একটু ব্লকেট করব বা আমরা সংগঠিত হই আগে সবাই একসাথে। তো লাইব্রেরির সামনে সংগঠিত হওয়া শুরু হয় এবং সেখান থেকে দেখা যায় যে মূলত আমাদের কিছু সিনিয়ররা, কিছু জুনিয়ররা মিলে আমরা মনে করি যে আরিচা মহাসড়ক, যেমন ঢাকা ভার্সিটি জিওগ্রাফিক্যালি সবাই বলে যে ঢাকা ভার্সিটি ঐতিহাসিকভাবে খুব গুরুত্ব রাখে, আমরা মনে করি জিওগ্রাফিক্যালি তারা গুরুত্ব রাখে। কেন? তারা যদি চারদিক থেকে আটকে দেয়, সচিবালয়ে যাওয়ার রাস্তা আটকে যাবে, গণভবনে যাওয়ার রাস্তা আটকে যাবে, বঙ্গভবনে যাওয়ার রাস্তা আটকে যাবে, কিন্তু আমাদের কাছে কি আছে? শুধু আরিচা মহাসড়ক। তো আমরা মনে করলাম যে ওটাই দিয়েই হোক তাহলে। ওখানে আমরা ব্লকেট শুরু করি এবং শুরুতে যেটা আপনি বললেন যে একদম মেয়েদের উপস্থিতি এবার একেবারে কি বলে মানে দেখার মতো ছিল, কিন্তু একদম 28শে জুনের কথা যদি আমরা বলি বা 1 জুলাইয়ের কথা যদি আমরা বলি, তখন কিন্তু এত মেয়ে ছিল না, তখন এত ছেলেও ছিল না, টু বি ভেরি অনেস্ট। ওই সময়টাতে সংগঠিত করতে বা তাদেরকে হলে হলে গিয়ে মাইকিং করা লাগতো যে এই আন্দোলনটায় কেন আপনাদের আসতে হবে। এমনও হতো যে অনেক সময় অনেকে জানতোও না যে আসলে এরা কিসের জন্য অবরোধ করছে। কিন্তু একটা জায়গায় আমরা খুব বড় একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম, পেনশন স্কিমের, প্রত্যয় স্কিমের আন্দোলন চলার কারণে। আমার ফাইনাল পরীক্ষা চলে, তখন মাকে বললাম যে ফাইনাল চলতেছে এই জন্য থাকা লাগবে, কিন্তু আসলে কিন্তু পরীক্ষা চলে না, তখন আমরা সব ওইখানে আছি শুধুমাত্র আন্দোলনের জন্য। তো ওই জায়গা থেকে মনে হয়েছিল যে জাহাঙ্গীরনগরের জায়গা থেকে সংগঠিত করার কাজটা শুরুতে খুব কঠিন হলেও, যেটাকে আমরা দেখি যে 28 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত একটা ফেজ, যে ফেজে শুধুই কোটা আন্দোলন, যে ফেজে আমরা শুধু কোটার ব্যাপারে কথা বলছি, কোনো ধরনের সরকার বিরোধী কিছু না,
কিন্তু যেই 14 তারিখে আমরা বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে আসি এবং একটা আলটিমেটাম দেওয়া হয় 48 ঘন্টার, ওই মোমেন্টে কিন্তু আমরা ভাবি, মানে আমরা তো একটা ছোট কমিটি করেছিলাম, সমন্বয় কমিটির মতো বৈষম্য বিরোধী, যারা শুধু কোটার জন্য কাজ করছিল। তখন আমার মনে পড়ে আমরা ঢাকা থেকে, আমি এবং আরিফ সোহেল আসছি, আমরা দুইজনে গিয়েছিলাম বঙ্গভবনে স্মারকলিপি জমা দেওয়ার জন্য জাবির প্রতিনিধি হিসেবে। ফেরার পথে আমরা বলছি যে আজকে হয়তো শেষ, আমাদের এই জার্নিটার আজকে হয়তো শেষ। কেন? কারণ আলটিমেটাম দেওয়ার বাদে বেসিক্যালি যেটা হয়, সে আমাকে বোঝাচ্ছেন যে ফারিনা, বেসিক্যালি যেটা হয় এখন হচ্ছে দাবি একটু দেওয়া নাটক মেনে। হবে, একটু নাটক হওয়ার পর দাবি দেওয়া মেনে নিবে। কারণ বেসিক্যালি তো আমরা কিন্তু শুরু থেকে সবাই বুঝছি যে এটা কোটার জন্য না, এটা ট্রানজিট চুক্তিটাকে ঢাকার জন্য একটা আন্দোলন হচ্ছিল। তো ওই জায়গা থেকে আমরা বেশ রিল্যাক্স। কিন্তু যেই মোমেন্টে বাস ক্যাম্পাসে ঢোকে, ওই মোমেন্টে জাস্ট আমি একবার দেখলাম ফেসবুকের মধ্যে লেখা যে শিক্ষার্থীদেরকে সরাসরি রাজাকার বললেন প্রধানমন্ত্রী। আমরা যে একটু বিশ্রাম নিতে হলে যাব, তারও আর সুযোগ ছিল না। ওই মোমেন্টে ইনস্ট্যান্ট মিছিল গেল এবং সবাই জানে যে যেটা আহত হওয়া বা শিক্ষার্থীদের ওপর আক্রমণ মূলত সারা দেশে শুরু হয় 15 তারিখ থেকে। কিন্তু জাহাঙ্গীরনগরে যেটা হয়েছিল, ওই যে 14 তারিখ রাতেই যখন আমরা মিছিলটা বের করি বা যখন হলে হলে মেয়েরা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার, ওই মোমেন্টে রবীন্দ্রনাথে আমাদের কিছু শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মীরা আটকে ফেলার পরবর্তীতে ওদেরকে ছাড়াতে আমরা গেলাম। যেই মোমেন্টে সবাই নিচে ছিল, ওই মোমেন্টে ওদের ওপর আক্রমণ শুরু হয়, ইট মারা শুরু করে, লাঠি মারা শুরু করে। তখন থেকেই হচ্ছে ছাত্রলীগকে একটা গালি দিয়ে তারা সম্বোধন করা শুরু করে। ওর প্রেক্ষিতে যে হামলা হয়, ওই প্রথম কিন্তু আহত শুরু হলো জাহাঙ্গীরনগর থেকে। তো ওই জায়গা থেকে আমাদের শুরু। পরের গল্পগুলো নিশ্চয়ই আরো গল্পে গল্পে এই দেশভাবনায় জানতে পারবো। শ্যামলী সুলতানা জেদনি, ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কথা শুনছিলাম, তারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, কিন্তু আপনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। আমরা দেখলাম যে এই পুরো একটি অসহিংস আন্দোলনে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় হাজার হাজার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে পড়লেন। তারা হয়তো রাজনীতিতে সচেতন, কিন্তু সহসা রাজপথে আসেন না, কিন্তু আপনারা আসলেন এবং জয় করলেন। এর পেছনের কারণ কি? কোথায় থেকে আসলো এই শক্তি? ধন্যবাদ আপনাকে। দেখুন, হাফসাপু একটু আগে একটা কথা বলছিল যে 15 তারিখে যখন তাদের উপর হামলা করা হয়, মেয়েদের উপর হামলা করা হয়, এরপরে 16 তারিখে তারা রাজপথে আসার সাহস পায়নি। হলগুলোর ভেতরে ছোট্ট পরিসরে তারা প্রতিবাদ জানিয়েছে, মোমবাতি প্রজ্বলন করে কিংবা আরো নানা কর্মসূচির মধ্য দিয়ে। কিন্তু সবার জুলাইয়ের গল্পগুলো ভিন্ন, স্মৃতি ভিন্ন। আমাদের শুরুটা কিন্তু 16 তারিখে, যখন এই হাফসা আপুদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথে আসতে পারেনি, আমরা কিন্তু ঠিক তখনই এসেছি, আমরা হালটা ধরেছি। আমার গল্পটা যদি একটু ছোট্ট করে বলতে চাই, 16ই জুলাই, আজকেও 16ই জুলাই, 24-এর 16ই জুলাইতেই কিন্তু রাজপথে আমি প্রথম আসি, আন্দোলন করি প্লেকার্ড হাতে নিয়ে। 16 তারিখে আমার মনে আছে, তখন আমার ক্লাস চলছিল। আমার ক্লাস নিচ্ছিলেন তুষারকান্তি দাস, বাংলা লেকচারার। উনি ক্লাস নিচ্ছিলেন। 10টা নাগাদ আমি স্যারকে বললাম যে স্যার, আজকে আমাদেরকে ছুটি দিয়ে দেন। স্যার বলল কেন? বললাম ছুটি দিয়ে দেন, নয়তোবা আপনারও হয়তো বাসায় পৌঁছাতে সমস্যা হতে পারে। ফলে তখনই ক্লাস শেষ করেনি, 10:30 নাগাদ ক্লাস শেষ করে দেয়। 15 মিনিট আগে, 10:45-এ শেষ হওয়ার কথা ছিল। তো 10:30 যখন ক্লাস শেষ হয়, তখন আমি আমাদের ক্যাম্পাসের মাঠের পাশে যে খোলা জায়গা, সেখানে যাই। সেখানে প্লেকার্ড লেখা শুরু করি, আমাদের যে স্লোগানগুলো সেগুলো লেখা শুরু করি। সেখানে সে সময় খুব কম মানুষ ছিল, ক্যাম্পাসের হাতে গোনা 8 থেকে 10 জন ছিল। আমরা প্লেকার্ডে বিভিন্ন স্লোগান লিখছিলাম। এই যে আমরা এই 8-10 জন একত্রিত হলাম, এই গল্পটা 15 তারিখের। 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হচ্ছিল, মেয়েদেরকে মারা হচ্ছিল, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বদরুন্নেসা ছিল, ইডেন ছিল, ঠিক সে সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই যে নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং, এই পুরোটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে নেয়। এবং আমরা যারা 16 তারিখে আমাদের ক্যাম্পাস থেকে প্রথম ক্যাম্পাসের গেটে দাঁড়াই,
স্লোগান হাতে নিয়ে সেই 8 থেকে 10 জনেরও কিন্তু পূর্বের কোনো পরিচয় ছিল না, দেখা যায় এক একজন এক এক সেমিস্টারের। তাহলে এরা আসলে একত্রিত হলো কিভাবে? এদের গল্পটা হচ্ছে ফেসবুকের বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্রিক যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলো থেকে লেখালেখি কারা লেখালেখি করছে তারাই নিজেদেরকে খুঁজে নিয়েছে, খুঁজে নিয়ে দেখা যায় তারা মেসেঞ্জার গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে। এটা আমার বিশ্ববিদ্যালয়ের গল্প। ঠিক একইভাবে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গল্পটাও একই। তারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আরেকটা বিশ্ববিদ্যালয়ের যে কানেকশন সেটা করে নিয়েছে। 16 তারিখের কথা বলি, যখন আমরা আমাদের ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়াই, আমাদের হাতে তখন কিছু ছিল না। আমরা জানি না আসলে কিভাবে স্লোগান দিতে হয় রাজপথে। আমি ব্যক্তিগতভাবে জানতাম না, কারণ আমি আগে কখনো রাস্তায় নামিনি, আমার আন্দোলনের আগের কোনো ইতিহাস নেই। আমার মতো বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাই। 16 তারিখে যেটা হয়েছে দেখেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা হাতে লাঠি নিয়ে মিছিল করছে। লাঠি পাবো কোথায়? প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে লাঠি কোথায় পাবো? এটা তো খুব টাফ, আর আগে থেকে পূর্ব পরিকল্পনা নেই। মজার ব্যাপার হচ্ছে আমার যে ক্যাম্পাস ইউল্যাব, এটার অপোজিট পাশে পুরোটাই কাঠের ফ্যাক্টরি। আমরা যেটা করি, আমরা 8 থেকে 10 জন সেই ফ্যাক্টরিতে যে আমরা ওই কাঠের ফ্যাক্টরি থেকে আমরা বলি আমাদেরকে চিকন করে লাঠি বানিয়ে দেন, আমরা সেগুলো নিয়ে তারপরে ক্যাম্পাসের সামনে দাঁড়াই, আমরা স্লোগান দিই। আমরা যখন দাঁড়াই তখন হাতে গোনা 20 থেকে 25 জন শিক্ষার্থী ছিল আমাদের ক্যাম্পাসের, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের শিক্ষকরা এসে আমাদের সাথে যুক্ত হন। একই সাথে আমাদের পার্শ্ববর্তী ক্যাম্পাস বাংলাদেশ ইউনিভার্সিটি, সেই ক্যাম্পাসের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমাদের বোঝাই যাচ্ছে যে এটি ক্রমেই আস্তে আস্তে গণমানুষের একেবারেই তাই। আপনার আগে কোনো রাজনৈতিক পরিচয় বা এই ধরনের অভিজ্ঞতা ছিল না, কিন্তু এখনকার বাস্তবতা একটু ফিরতে চাই। এই যে 1 বছর পর নারীর রাজনৈতিক অধিকার ও সচেতনতা তখনকার তুলনায় আপনি কিভাবে প্রজেকশন করেন? এখনকার দিনে এই রাজনৈতিক ভাবনা বা সচেতনতা কতটা পাল্টেছে 1 বছর পর? দেখেন, একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে গণ অভ্যুত্থানের পরে নারীদেরকে বিভিন্ন টক শোয়ে যে কিংবা বিভিন্ন সভা সেমিনারে যে বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থানে নারীদের উপস্থিতি অনেক বেশি ছিল, পুরুষদেরকে এটা বলতে হচ্ছে না। এটা একটা দুঃখজনক ব্যাপার নারীদের জন্য। তবে ভালো যে ব্যাপার আমি বলবো বা আশাবাদের যে জায়গাটা, সেটা হচ্ছে শুধুমাত্র নারীদেরকে আলাদা করছি না, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রতিটি মানুষ রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে, নিজের অধিকার আদায়ে সচেতন হচ্ছে, সামাজিকভাবে সচেতন হচ্ছে। 24-এর যে সিনারিওটা, সেখানে আসলে 24-এর আগের কথা বলছি, যে মানুষ আসলে রাজনৈতিকভাবে খুব একটা সচেতন ছিল না, নিজের অধিকার আদায়ে সোচ্চার ছিল না, রাজপথেও মানুষের উপস্থিতি একটু কমই ছিল। কিন্তু আপনি দেখবেন গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষ এখন যে কোনো অধিকারের জন্য, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিংবা যে কোনো ন্যায়ের পক্ষে কিন্তু রাজপথে নামছে। এইটাই হচ্ছে সিনারিও, তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতা। আর আরেকটি বিষয় যেটা 24-এর আন্দোলনে অনেকেই প্রশ্ন করে যে 24-এর আন্দোলনে আসলে নারীরা কতটুকু বাধাগ্রস্ত হয়েছে। আমি একদম নির্দ্বিধায় বলতে পারি 24-এর গণ অভ্যুত্থানের সময় নারীরা সামাজিকভাবে বাধাগ্রস্ত হয়নি। সমাজের কেউ নারীকে বলেনি তুমি আন্দোলনে যেও না, তুমি হাতে লাঠি তুলে নিও না, তুমি মিছিলে যেও না, বরং সমাজের মানুষ উৎসাহ দিয়েছে তুমি মিছিলে যাও, মিছিল ভারী হবে, আমাদের দাবি আমরা আদায় করে নিতে পারবো। যতটুকু বাধাগ্রস্ত হয়েছে নারীরা, সেটা কেবলই ফ্যাসিস্টদের পক্ষ থেকে, ফ্যাসিস্টের দোসরদের পক্ষ থেকে, যখন তাদের উপর হামলা করা হয়েছে কিংবা তাদের উপর অত্যাচার করা হয়েছে। পারিবারিক বাধা ছিল, তবে ওই গণ অভ্যুত্থানের সময়টাতে নারীদেরকে আসলে বাসায় আটকে রাখা যায়নি, আমাকেই আটকে রাখতে পারেনি। কাজে আমি জানি প্রতিটা নারীর গল্পই এরকম, পারিবারিক বাধাটাকে তারা আসলে ফেলেই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। কিন্তু এই সময় এসে আপনি দেখবেন একজন নারী টকশোতে যে কথা বললে বলা হয়, কিছুদিন আগে আমি একটা টকশো দেখছিলাম, একটি দলের একজন নারী বক্তা ছিলেন, তার সাথে যে গেস্ট ছিলেন সে ওই নারী বক্তাকে বলছেন এ তো বেয়াদব। মানে এরকম একটা জায়গায়
নারী একজন বক্তাকে আপনি কিভাবে বেয়াদব বলেন? কই গণ অভ্যুত্থানে তো ওই নারীটাই গণ অভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছে, বারবার বলেছে পদত্যাগ পদত্যাগ পদত্যাগ। ওই ভিডিও সবাই দেখেছে, আমার ইউল্যাবের শিক্ষার্থীরা তার পাশে ছিল তখন। সেই নারীকে আপনি কিভাবে গণ অভ্যুত্থানের পরে এসে টকশোয়ে বসে আপনি তাকে বেয়াদব বলছেন? আমি সিনারিওটা বলছি। এখন নারীরা যখন রাজপথে নামছে, বিভিন্ন ধর্ষণের প্রতিবাদ করছে নারীরা, পারিবারিক সহিংসতার প্রতিবাদ করছে নারীরা, তাদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করছে, বাল্য বিবাহের আইন কেন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে না সেগুলোর জন্য প্রতিবাদ করছে। কিন্তু আপনি দেখবেন যখন তারা প্রতিবাদের জন্য রাস্তায় দাঁড়ায়, শাহবাগে দাঁড়ায়, শহীদ মিনারে দাঁড়ায়, দেশে নানাচে কানাচে দাঁড়ায়, এটাকে না আসলে ভালোভাবে মানুষ এখন নেয় না। কেন নেয় না? কই গণ অভ্যুত্থানে তো আপনারা কিছু বলেন নাই। আপনারা তো এই যে লোকালয়ের যে মানুষজন, দুঃখিত, আপনারা গণ অভ্যুত্থানে অনেক সহযোগিতা করেছেন। আমার মনে আছে ইউল্যাবের সামনে বিভিন্ন বাসাবাড়ি থেকে আন্টিরা আঙ্কেলরা এসে শরবত দিচ্ছিল, খাবার দিচ্ছিল। বাংলাদেশের প্রতিটা জায়গার সিনারিওই তাই। কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই আন্টিরা আঙ্কেলরাই বলছে মেয়েদের রাজনীতিতে যাওয়ার কি দরকার, গণ অভ্যুত্থান করেছে হয়েছে, ঘরে ফিরে যাক। কই ছেলেদের ব্যাপারে তো বলছেন না। এটাই হচ্ছে এখনকার সিনারিও। নিশ্চয়ই এই সিনারিও যদি হয়ে থাকে, তানজিনা তামিন, হাফসা, আপনার কাছে একটু আসতে চাই। আমি কোট করছি, জুলাই আন্দোলনে সামনে থাকা নারীরা পরবর্তী সময়ে কেন মুখ লুকিয়ে ফেললেন তা বোঝার দরকার আছে বলে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারবিন এস মুর্শিদ। তিনি গতকাল এই বক্তব্য দিয়েছেন, আমি কভার করেছি। তিনি আরও বলছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী ঘর বন্ধ করে বসে আছেন, তারা হতাশাগ্রস্ত, তাদের খুঁজে বের করতে হবে। একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি 10 মাসেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। জেদনি বলছিলেন, এমন বাস্তবতা কেন তৈরি হলো, আপনার কি মনে হয়? দেখুন, সেই যে জুলাইয়ের যে নারীরা, যাদেরকে অগ্নিকন্যা বলা হচ্ছে, জুলাই কন্যা বলা হচ্ছে, কিন্তু এই কন্যাদের জন্য কি আসলে ওইরকম রিকগনিশনের কোনো মানে ব্রডার পরিসরের কোনো ব্যবস্থা করা হয়েছিল কি আন্দোলনের পরপর? করা হয়নি। এবং যখন করা হলো তখন কি সেই প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়েকে কানেক্ট করার চেষ্টা তারা করেছে কিনা? যেই মেয়েটা তার নিজের এলাকায় স্লোগানে মুখরিত করেছিল, যে তার নিজের এলাকায় লিড দিয়েছিল, সেই মেয়েটাকে খোঁজার চেষ্টা করেছে কিনা? যে মেয়েটা মিডিয়ায় ভাইরাল হতে পারেনি, যে মেয়েটা মিডিয়ায় ফোকাস সে পায়নি, সেই মেয়েটাকে কি তারা নিয়ে আসতে পেরেছে কিনা? এটা তাদের কাছে আমার প্রশ্ন। এবং ধরেন যে একটা জায়গায় একজন নেতৃত্ব দিয়েছে এবং সে হয়তোবা সেখানে খুব বেশি পরিচিত মুখ হয়ে উঠেছে এবং তাকে সামনে নিয়ে এসে বাকি মেয়েদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাকে উপস্থাপন করা, এটা মানে কতটুকু যৌক্তিক? ইভেন আপনি যদি মানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, 5টা হল থেকে মিনিমাম আপনার 20 থেকে 30 জন মেয়ে নেতৃত্ব দিয়েছে। সেখানে যদি আপনি একজনকে হাইলাইট করেন এবং বাকি 29 জনকে যদি সেখানে আপনি গণাই ধরছেন না, তাহলে কি সেখানে নারীরা কি মনে করবে যে তারা এম্পাওয়ার্ড বা তারা হচ্ছে রিকগনাইজড? মনে তো করবে না। এরপর দেখেন এখানে আরও অনেক ইস্যু আসছে, যেমন জেদনি আপু যেটা বলছিলেন যে সামাজিক যে বাধা বা এখন পর্যন্ত যে এই যে রাজনীতিতে নারীদের যে না দেখার যে প্রবণতা এবং রাজনীতি নারীদের জন্য না, এই ধরনের সোশ্যাল একটা মানে কি বলবো স্টিগমা যে এখনো আছে আমাদের সোসাইটিতে, এবং তারা এটা নিজেরা পুরুষতান্ত্রিক সমাজে নিজেরা তৈরি করেছে যাতে হচ্ছে মেয়েরা তাদের নিজেদের গণ্ডি থেকে না বের হতে পারে। উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে বলে যারা চিল্লায় তারাই চায় না যে তারা এম্পাওয়ার্ড হোক। কারণ বিগত সময়গুলোতে আপনি দেখেন নারীদেরকে কিভাবে পলিটিক্যালি ইউজ করা হতো, তাদেরকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হতো। তাদেরকে সেখানে শুধুমাত্র ওই যে নারীর ক্ষমতায়নের কথা বলেন না, যে নারীদেরকে সব জায়গায় সমান সুযোগ সুবিধা দিতে হবে, তাদের একটা রিপ্রেজেন্টেশন দেখাতে হবে, এর জন্য তাদেরকে সেখানে গিয়ে হাজির করানো। বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রামে তাদেরকে শাড়ি গিফট করা, সেখানে শাড়ি পরে এক কালারের শাড়ি পরে পরে সেখানে গিয়ে হচ্ছে সেই প্রোগ্রামটা সফল করার ব্যাপার, তাদেরকে শোপিস হিসেবে সেখানে উপস্থাপন করা হয়েছে। নারীদের কি সেরকম কোনো ধরনের কোনো রিপ্রেজেন্টেশন আগে থেকে করা হয়নি? তো সেই যে একটা কালচার বাংলাদেশে প্রতিষ্ঠিত সেই 16 বছর যাবত, সেটা কি আপনি একদিন দুদিনে কি ভেঙে ফেলতে পারবেন? যদি আপনি সেটা ইভেন সেটা যদি ভেঙে ফেলাও যায়, মানে এটাকে অনেকে থ্রেটও মনে করতে পারে যে মেয়েরা যদি আসলে খুব বেশি সচেতন হয়ে যায়, তারা যদি আসলে এসে হচ্ছে আমার পাশে বসে, আমি যদি চেয়ারে বসে থাকি, সে পাশের চেয়ারটা যদি সে দাবি করে, তখন তো তাকে সেটা দিতে হবে। মেয়েদেরকে তো শুধু নারী ওই যে আসনে, যে ওই যে কি বলে সংরক্ষিত আসনে বসাতে হবে,
সে তো আসলে মাঠ পলিটিক্স করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ মেয়েরা তো হচ্ছে অবলা, মেয়েরা তো কিছু মানে এই যে তাদেরকে আসলে সুযোগটা কি দেওয়া হচ্ছে কিনা। সব থেকে আরেকটা বড় অ্যালার্মিং ব্যাপার হচ্ছে সাইবার বুলিং। আপনি যখন যেই মেয়েটা জুলাইয়ের স্লোগান দিয়েছে, সে যখন জুলাই পরবর্তী সময়ে যদি কোনো একটা ইস্যু নিয়ে সে যখন আবার সেই একই জায়গায় রাজুতে দাঁড়িয়ে যখন স্লোগান দিচ্ছে, তাকে অনেক ধরনের কথা শুনতে হচ্ছে। কয়জন মেয়ে আছে সেই কথাগুলো হজম করার মতো মানে মানসিকতা তার আছে, এবং সেই ওই যে একটা মানে কি বলবো মানসিক যে হ্যারাসমেন্ট, সেটা কয়জন নিতে পারবে এবং ওগুলো সহ্য করে কয়জন রাজনীতিতে টিকে থাকতে পারবে। আপনাকে আমি সব থেকে একটা মানে যেই মানে দুর্বিষহ একটা উদাহরণ আমি দিতে পারবো, সেটা হচ্ছে যে এই যে কিছুদিন আগে পিজিতে যে একটা পাবনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র যে ভর্তি ছিল, তার মানসিক অবস্থাটা দেখেছেন? তাকে তার এলাকার কতিপয় রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ কিভাবে হেনস্থা করেছে। সে কি লেভেলে ডিপ্রেশনে যাওয়ার পরে সে এখানে পিজিতে সে এসে ভর্তি থেকে কিরকম একটা মানসিক টর্চার সহ্য করেছে। তাহলে সেই জুলাই কন্যাই তো হচ্ছে জুলাই নেতৃত্ব দিয়েছিল, কেন জুলাই পরবর্তীতে তাকে কেন হ্যারাসমেন্টের শিকার হতে হলো? এই প্রশ্নটা রেখে গেলাম সোসাইটির কাছে। তাহলে কি আপনারা মানে সমাজের মানুষজন কি চাচ্ছেন যে হচ্ছে নারীরা এখনো সেরকম থাকুক, ওই যে পুরুষদের সামনের শিল্ড হয়ে থাকুক, সেটা কি আপনারা চাচ্ছেন? এই নারীর ক্ষমতায়ন বলে বলে বড় বড় কথা আপনারা বলছেন, আপনারা কি আসলেই নারীর ক্ষমতায়ন চাচ্ছেন? নারীরা এসে ওই যে পুরুষের পাশাপাশি চেয়ারে বসুক, সেটা কি চাচ্ছেন? আপনারা যদি চান নারীদের জন্য পদগুলো আসলে সোজা হয়ে যেত। আর এই যে যেই অগ্নিকন্যারা আপনার ভাইদেরকে তখন ডিবি হেফাজতে নিয়ে গিয়েছে, বিভিন্ন কিছু করেছে, আপনার হচ্ছে হত্যা গুম বিভিন্ন কিছুর বিরুদ্ধে যখন কথা বলেছে, তখন তো খুব মজা লেগেছে, কিন্তু এখন তো আপনারা সেই জায়গাটা দিতে চাচ্ছেন না। বা আপনারা হচ্ছে এই যে আর বিভিন্ন ধরনের বট বাহিনী, এই যে পতিত ফ্যাসিস্টের দোসররা এখনো আছে যারা কিনা অনলাইনে অ্যাক্টিভ। আমি বলবো যে প্রশাসন আসলে করছেটা কি? এটা প্রশাসনের ব্যর্থতা। বিভিন্ন সময় দাবি উঠানোর পরেও কিন্তু এখন পর্যন্ত তাদের যে অনলাইন পেজগুলো আছে সেগুলো কিন্তু ডিসেবল করা হয়নি। এগুলো কিন্তু অ্যাক্টিভ আছে, তারা কিন্তু অ্যাক্টিভ আছে। এই যে গোপালগঞ্জের ঘটনা বলি, তার আগের দিন হচ্ছে তারা ফেসবুকে বার্তা দিচ্ছে। এই ধরনের সাহস তারা কিভাবে পাচ্ছে? এটা তাহলে প্রশাসনের ব্যর্থতা। নিশ্চয়ই সমসাময়িক বিষয়গুলোতে নিশ্চয়ই আসবো, গোপালগঞ্জের বিষয়েও নিশ্চয়ই আপনাদের মতামত জানবো। আমি যদি ভুল না করি, আপনারা তিনজনই বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের রাজনীতির সঙ্গে এখন একটু জড়িত, অনেকটাই রাজনৈতিক সচেতন। ফারহানা, আপনার কাছে একটু জানতে চাই যে নানা রকম বিভাজন তো আপনাদের বক্তব্য থেকে আমরা দেখছি যে নারীর প্রতি মানুষের এক ধরনের পারিবারিক বাধা থেকে শুরু করে সামাজিক, এবং আপনারা যেই দল করছেন বা যে আন্দোলনের সঙ্গে একীভূতভাবে মাঠে রয়েছেন এখনও, সেইখানে কি সংগঠনের ভেতরে আপনাদের নারী হিসেবে কোনো বৈষম্যের শিকার হতে হয়েছে পরবর্তীতে এই গণঅভ্যুত্থানের পর? এটা আসলে উত্তরটা খুবই আইরনিক্যাল হয়ে যাবে। মানে ধরেন এই যে আপনি নিজেই বললেন যে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সে আমাদেরকে প্রশ্ন করছেন আমরা কেন মুখ লুকিয়ে ফেলছি, অথচ প্রশ্নটা তাকে করা উচিত ছিল আপনাদের, যে এই মেয়েগুলো কোথায় গেল। তারা অনেক প্রোগ্রাম করেছেন, প্রোগ্রাম যে করেননি তা না। জুলাইয়ের কন্যারা আমরা তোমাদেরকে ভুলে যেতে দেব না, কিছুদিন আগে জুলাই নারী দিবস হলো, সবখানেই বৈষম্য হয়েছে। এবং সেই বৈষম্যগুলোতে আরও একটা জায়গায় খুব বাজে একটা উদাহরণ ছিল, যে ধরেন আমি পেছনে বসে আমরা দেখছি প্রোগ্রাম, আমাদের সামনে 3টা সিট ভরা, এই জুলাই নারী দিবসের প্রোগ্রামে 3টা সিটে আমলাতন্ত্রের লোকরা বসা, 3টা সিটে পুরুষ মানুষ বসা, অথচ নারী দিবস নিয়ে প্রোগ্রাম, সেখানে আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। কিন্তু ওই মোমেন্টে যখন ওই কথাটা আমি মিডিয়াতে বললাম, একটা মিডিয়াতে, তারা শুধু কথাটুকু কাট করে আনলো কতটুকুতে, যে আমি কেন সামনে বসতে পারিনি, এটা কি আমার সাথে বৈষম্য না? তো এই যে মিডিয়াও যখন কাটছাট করে, মিডিয়াতে আমরা দেখি মেয়েরা যখন পলিসির কথা বলছে, আমি যখন একটা পাবলিক ফাইন্যান্সের প্রোগ্রামে গিয়ে দারুণ কিছু পলিসি দিচ্ছি, ওইটাই আমি কোনো ফুটেজ পাচ্ছি না। কিন্তু যখন আমার ড্রেস একটু সরে যাচ্ছে, যখন আমার কাপড় চোপড় একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এই জিনিসটার যে ফুটেজ, এই ফুটেজটা আপনি কখনো মানে আমার জ্ঞানভিত্তিক কোনো মানে ফুটেজের সাথে আপনি তুলনা করতে পারবেন না। তো বেসিক্যালি আমাদেরকে যদি দেখতে হয় যে বৈষম্য কোথায় হচ্ছে না বা কোথায় গিয়ে আমি একটা সেফ প্লেস পাবো, এরকম এখনো আসলে বাংলাদেশে কোনো প্লেস নাই। এবং আমাদেরকে যে বলা হয় যে রিকগনিশনের বিষয়টা, বা আমাদেরকে ওইভাবে হয়তো অ্যাওয়ার্ড দিয়ে এবং কালকে এই মাননীয় এই উপদেষ্টা আরেকটি কথা বলেছেন, আমার খুবই মানে এটা বলতে আমার খুবই লজ্জা লাগছে। উনি দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে কিভাবে বলেন, হাফসা বলছেন যে নারীরা তো সাইবার বুলিংয়ের শিকার হয়। উনিও বলছেন যে উনিও একমত, তাদের খুঁজে বের করে কাউন্সিলিং করা হবে, পরবর্তী সময়ে তাদের কীর্তি সংরক্ষণ করা হবে। উনিই বলেছেন, আমার বক্তব্য না।
এইটাই হচ্ছে আইরনি, যে তারা এই জিনিসগুলোকে মানে আমাদের এখানে অ্যাওয়ার্ড, রিকগনিশন, সনদ বা আমাকে জুলাই কন্যা স্বীকৃতি দাও, আমাদের এই চিন্তা কোনোদিনও ছিল না এবং এইটাকেও আমরা একটা বৈষম্য হিসেবে দেখি। জুলাইয়ের কোনো কন্যা নেই, জুলাইয়ের শিক্ষার্থীরা, জুলাইয়ের ছাত্ররা, জুলাইয়ের জনতারা। তো ওই জায়গা থেকে তারা যখন রিকগনিশনের কথা বলে আমার খুব বলতে ইচ্ছা করে, আপনারা জাস্ট একটা সেফ হ্যাভেন তৈরি করেন মেয়েদের জন্য, যে সুপারিশ ছাড়া আমি রাজনীতিতে পদ পেয়ে যাব, আমি মেয়ে মানুষ দেখে আমাকে কেউ মানে সচরাচর বুলি করতে পারবে না, আমি রেপ থ্রেট পাবো না, আমি ডেথ থ্রেট পাবো না, তাহলেই কিন্তু হয়ে যায়। আমাদের কিন্তু আলাদা করে কোনো রিকগনিশনের দরকার নেই। আপনারা দেখতে পারবেন আমাদের তৃণমূল পর্যায়গুলোতে যখন আমরা একটা মুখপাত্র সিলেক্ট করি, আমাদেরকে বলে দেওয়া হয় যে তোমরা হচ্ছে সুপার 4-এ 3টা পদ ছেলে দিও, খালি মুখপত্রটা মেয়ে দিও, নাহলে কেমন দেখায়। তার মানে রাজনৈতিক দলে আপনারা যেই রাজনৈতিক দল বা যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ গড়তে চান, সেখানেও এখন পর্যন্ত বৈষম্য এবং রয়ে গেছে। আপনারা এটাও দেখবেন যে শুরুতে যেই ভাইরা বলতো তোমরা সামনে দাঁড়াও, কারণ তোমরা সামনে দাঁড়াইলে পুলিশ লাঠিচার্জ করবে না, কিন্তু পুলিশ লাঠিচার্জ করতো, আমরা মাইকটা খাইতামও। পরবর্তীতে সেই ভাইরাই এখন এসে বলে তুই তো মেয়ে মানুষ, জেলার কাজে কি যাবি? তার মানে হচ্ছে তাদের মনে হচ্ছে যে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, কিন্তু তাদের কিন্তু ওই সময় সেই দ্বিধাটা কাজ করেনি। তো তাদের মধ্যে থেকে আমরা এটা নিয়ে না একদম স্পেসিফিক্যালি কাউকে ডিমিন করতে চাই না। আমরাও বুঝি আমাদের বাংলাদেশের সমাজটাই পেট্রিয়ার্কিক্যাল সমাজ, ওইখানে সবাই ওইভাবেই ভাববে, কিন্তু ওইটা থেকে বের হয়ে আসার জন্য আমরা যেই মেয়েদের দিকে উন্মুখ হয়ে চেয়েছিলাম, আমাদের কিন্তু নারী রিপ্রেজেন্টেশন বলতে মাত্র 3 জন উপদেষ্টা ছিলেন, ছাত্রী কোনো নারী যায়নি কিন্তু উপদেষ্টাতে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় না আমরা খুব একটা সেরকম সাপোর্ট পেয়েছি। তাদের কথা শুনে মনে হয় তারা আমাদের থেকে বেশি ডিপ্রেসড, তারা আমাদের থেকে বেশি সাপ্রেসড। তো ওই জায়গা থেকে আমার খুব বলতে ইচ্ছা করে যে আপনারা যেহেতু মন্ত্রণালয়ে আছেন, আপনারা চাইলেই পারতেন যে যেই মেয়েটার আজকে এআই দিয়ে করা ভিডিও লিক হচ্ছে, সেই ভিডিওটা আপনি নিমিষে মানে সেকেন্ডের মধ্যে উধাও করে দিতে পারতেন। আপনারা সেটা করেননি, আপনারা সেটা নিয়ে কাউন্সিলিং এর কথা বলছেন। কাউন্সিলিং আপনি কয়শো মেয়েকে করবেন? জুলাই থেকে উঠে আসা প্রত্যেকটা মেয়ের কাউন্সিলিং দরকার, কিন্তু আমরা সেই কাউন্সিলিং নিচ্ছি না, আমরা তার উপর আরও ট্রমা ভোগ করছি। তো ওই জায়গা থেকে মনে হয় যে মানে আমরা যেখানে ছিলাম নারীদের জায়গা হিসেবে, ওই জায়গাটা চেঞ্জ করতে গেলে মূলত আমাদের নারীদেরকে খুব শক্ত হতে হবে। আমরা অনেক নারীদেরকে নিজেদের মধ্যেই দেখি তারাই আমাদের মধ্যে বিভাজনটা করায় দেয়। তো ওই জায়গা থেকে তাদের প্রতিও একটা অনুরোধ যে আপনারা যেহেতু একটি প্রতিনিধিত্ব করার জায়গা পেয়েছেন, আপনারা ওই জায়গাটাতে একটু শক্ত হন, আপনারা আমাদের মধ্যে বিভাজন করেন না। নিশ্চয়ই। যেদিন আপনার কাছে একটু আসতে চাই যে নারীর রাজনৈতিক চেতনায় নতুন মাত্রা কোনো যোগ হয়েছে কিনা 10 মাস পরে এসে আপনি কি দেখেন? সামনে তো একটু কঠিন কঠিন বিষয়গুলো আসছে, নির্বাচন, সংস্কার, কে ক্ষমতায় আগে বসবে, চেয়ারটা অনেক সুন্দর, নিশ্চয়ই নারীদের অংশটুকু তারা আবারও ভুলে যাবেন। সেই অংশ থেকে যদি বলতে চাই যে নারীর রাজনৈতিক চেতনায় নতুন কোনো মাত্রা যোগ হয়েছে কিনা এখন এই মুহূর্তে আপনার মনে হয় কিনা তেমনটা? দেখুন, নারীরা এখন আসলে সচেতন। নারীরা এখন আর চায় না তাদেরকে কেবল সংসদের 50টা সিটে শোপিস হিসেবে বসিয়ে রাখা হোক, যেই ভাইয়ের আনুগত্য করবে সে তাকে কোনো একটা চেয়ারে বসাক কিংবা তাকে সিলেক্ট করুক, এটা চায় না বলেই কিন্তু এখন দেখবেন নারীরা সচেতন হচ্ছে, নারীরা রাজনৈতিকভাবে নানা লড়াই করছে। তারা বলছে যে আমরা আসলে আর সিলেক্টেড হয়ে মানে কেউ আমাদেরকে সিলেক্ট করবে আমরা সংসদে যেয়ে বসবো, আমরা এটা এখন আর চাই না, আমরা এখন ইলেক্টেড হয়ে সংসদে যেতে চাই। ফলে এটা একটা নতুন পরিবর্তন, নতুন একটা চেতনা। আরেকটি বিষয় না বললেই নয়, আমি আপনাদের এখানে আসার আগে মানে আসার সময় দেখছিলাম যে একটা জরিপ দেখছিলাম, যে আইন ও সালিশ কেন্দ্রের একটা জরিপ, সেখানে তারা উল্লেখ করেছে যে 2024 সালে বাংলাদেশে নারীদের যে ধর্ষণ সেই ঘটনা ঘটেছে 401টি, কিন্তু 2025 সালে এসে মাত্র 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুনে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 441টি, অর্থাৎ 12 মাস থেকে প্রতি দিন 17 জন নারী ধর্ষিত। একদমই তাই। এখন বিষয় হচ্ছে যখন এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটবে তখন একটা নারী কেন বাসা থেকে বের হবে? সে নিজেও আসলে বাসা থেকে বেরোতে চাইবে না কিংবা সে ভয় পাবে। আরেকটি বিষয় ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আপনি একটু আগে আমাদের একজন উপদেষ্টার আপার কথা বলছিলেন, জানি না তার সেই সাক্ষাৎকারটা কোথায় দেখেছেন, তবে আমি বিবিসির একটা আর্টিকেলে দেখেছি, কালকে গণভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এটা বলবো। আমি বিবিসির একটা আর্টিকেলে দেখেছি যে বিবিসি নানা জায়গায় যারা নারীদের নিয়ে কাজ করছে, যারা নারীর প্রতি সহিংসতা নিয়ে সরব, তাদের বিভিন্ন জরিপগুলো তারা লিখছিল এবং শেষে তারা লিখলো দুটো লাইন, যে দুটো লাইন আমার চোখে একটু বেশি পড়েছে, যে নারীর প্রতি সহিংসতা, নারীর নিরাপদ নয়, এই বিষয়গুলো নিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তারা
আমাদের মহিলা ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে তারা কথা বলতে চেয়েছে, কিন্তু তারা কথা বলতে আপত্তি জানিয়েছে। এই বিষয়টা কিন্তু আমার চোখে লেগেছে। তো মানে তারা আসলে কেন আপত্তিটা জানালো, আমার প্রশ্নটা এখানে। আরেকটি বিষয় যেটা, আমরা আজকে এখানে যে তিনজনকে আপনি দেখছেন, কিংবা আমাদের মতো এরকম অসংখ্য নারী, আমি বলবো হাজারো নারী, তারা নারীদের নিরাপত্তার কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, নারীদের সচেতনতার কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, কিন্তু আমরা তো বললে এটা হবে না, এটার একটা কালেকটিভ ভাবে এটার পদক্ষেপ নিতে হবে, উদ্যোগ নিতে হবে। সরকারের বা রাষ্ট্রের উদ্যোগটা আসলে কি? নারী ও শিশু নির্যাতনের অনেক মামলা রয়েছে, অসংখ্য মামলার কোনো নিষ্পত্তি হয়নি, যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি। বাল্যবিবাহ রোধে আইন রয়েছে, সেই আইনের কোনো ধরনের কঠোর যে প্রণয়ন সেটা নেই। অর্থাৎ সার্বিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু একেবারেই নিয়ন্ত্রিত না। কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, এটা তারা ভালো জানে। ফলে সার্বিকভাবে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নারীরা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছে, এটা আমি বলবো। অনেকে প্রশ্ন করে যে আজকের বাংলাদেশে আপনি নারীদের জন্য কি চান? আমি বলি আমি নিরাপত্তা চাই, নারীরা নিরাপদে থাকুক। আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, ফারহানা আপু বলছিলেন যে সরকারিভাবে অনেক প্রোগ্রাম হয়েছে, জুলাই কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না। এরপর জুলাই কন্যা দিবস ঘোষণা করেছে, শহীদ মিনারে প্রোগ্রাম হয়েছে গত পরশু। আমি জানি না এটাকে কিভাবে নেবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, আপনি যখন লক্ষ লক্ষ বাজেট প্রণয়ন করে শহীদ মিনারে এরকম একটা প্রোগ্রাম করেন, কিংবা কোনো অডিটোরিয়ামে এরকম একটা প্রোগ্রাম করেন 200-400 মেয়ে এনে, এটা আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মেয়ে বাসে করে ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছে, সে নিরাপদে যাচ্ছে কিনা। ঢাকা থেকে ময়মনসিংহে মেয়ে যেতে যেতে বাসের মধ্যে সে তার পরিচয় একটা মেয়ে থেকে ধর্ষিতা হয়ে যাচ্ছে, সে ব্যাপারে রাষ্ট্রের কোনো পদক্ষেপ নেই। আপনারা লক্ষ লক্ষ টাকা বাজেট খরচ করে এই ধরনের প্রোগ্রাম করছেন। এরকম দেশ আসলে আমরা নারীরা চাই না। নিশ্চয়ই। হ্যাঁ, কেমন দেশ আসলে চাই সেই প্রশ্ন করতে একটু ভয় পাচ্ছি হাফসা। সেটি হচ্ছে যে সামনে তো নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হবে, একটা সময়সীমা, আমি বলছিলাম ক্ষমতার চেয়ারটা ডাকছে, কে ক্ষমতায় বসবে। আজকের ঘটনাতে আসতে চাই, এনসিপি নতুন রাজনৈতিক দল, তারা গোপালগঞ্জে পথসভায় লং মার্চে তারা আয়োজন করেছিল এবং সেখানে এক ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল। 10 মাস পরে এই ধরনের ঘটনা কী ধরনের বার্তা দেয়, আমরা একটু আপনাদের তিনজনেরই কমেন্টস জানতে চাই সমসাময়িক বিষয় নিয়ে। দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের কাজ করছে না, এই ধরনের ঘটনা ওই ধরনের বার্তাই দেয়। আজকে আপনারা দেখেন ঘটনায় পুলিশ বাহিনী কি করেছে, তারা মানে নীরব একজন দর্শক মতো করে একটা রোল প্লে করেছে সেখানে। কিন্তু তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল যে তারা হচ্ছে আইন শৃঙ্খলার মানে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে এবং সেটা সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করবে। এই যে আমাদের জুলাই আন্দোলনটা গেল, সেখানে ইন্টারিম যেটা বসলো, এখন আপনি এখানে এসে যদি বলেন যে, আমাকে যদি প্রশ্ন করেন যে ইন্টারিম ব্যর্থ না সফল, সেই কথায় আসবো না। এখানে প্রশাসন হচ্ছে ব্যর্থ, কারণ তারা কিন্তু তাদের জায়গা থেকে ঠিকঠাকভাবে মুভ করছে না। তারা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, পারলে তারা আরো নীরব দর্শক হয়ে গেছে। আমরা অনেক ধরনের কথা আসছে যে এনসিপি গোপালগঞ্জে কেন যাবে, কেন গোপালগঞ্জে না যাওয়ার কি মানে লজিকটা, সেটা আনুক সামনে, কেন যাবে না, মানে এটার পেছনে লজিকটা আসলে কি? গোপালগঞ্জে গিয়েছে তো কি হয়েছে? একটা মানুষের হচ্ছে এটা হলো মানে হিউম্যান রাইটসের মধ্যে পড়ে, সে সব জায়গায় মুভ করতে পারবে, সে যৌক্তিক ব্যাপারে হচ্ছে সমাবেশ সব করতে পারবে। তো এনসিপি হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে গঠিত নতুন রাজনৈতিক দল, সে সেখানে গিয়েছে, সেটা নিয়ে তার যাওয়া নিয়ে কেন প্রশ্ন? কিন্তু সেখানে যে এই জুলাইয়ের 200রা মাথা চাড়া দিল, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা যে এখন অবাধে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা উপভোগ করছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখানে যে এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে হচ্ছে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর যে লুকিয়ে আছে, তাদের কি হলো আসলে? একজন তো দিল্লিতে পালিয়েছে, কিন্তু বাকিরা? এই যে একটা জায়গায় যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, আপনার আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে রাখা, এই যে সচিবালয়ে আগুন লাগলো, শুধুমাত্র শিশু 2 উপদেষ্টারই সবকিছু পুড়ে গেল, বাকি একটা উপদেষ্টারও কিছু পুড়লো না। এগুলো কি মানুষ বুঝে না? এগুলো কি আমরা বুঝি না?
এই যে আপনারা বিভিন্নভাবে যে তাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করে রেখে দিয়েছেন, এই যে বলেন যে তথ্য উপদেষ্টা কি করবে, তথ্য উপদেষ্টার কোনো ডকুমেন্টস আপনারা রেখেছেন? ক্রীড়া উপদেষ্টা কি করবে, তার কোনো ডকুমেন্টস আপনারা রেখেছেন? তার কোনো হিসাব নিকাশ আপনারা রেখেছেন? সব তো আগুনে পুড়িয়ে দিয়েছেন। এই যে ধরনের কথাবার্তা, মানে আপনারা হচ্ছে কোনো ধরনের সহযোগিতা করবেন না। জুলাইয়ের এই যে আমাদের যে দাবি, জুলাই প্রোক্লেমেশনের কোনো কথাবার্তা তুলবেন না। ঘোষণাপত্র দিতে গিয়েও হচ্ছে আপনাদের সাথে মতামত মিলে নেই বলে দেওয়া হলো না। আমরা তো আগে ঘোষণাপত্র চাই, আমরা আগে জুলাই ঘোষণাপত্র চাই। আপনারা এখনই নির্বাচনে ক্ষমতায় না এসেই ঘোষণাপত্র দিচ্ছেন না। ক্ষমতায় আসার পরে আপনারা কি করবেন সেটা তো মানে প্রশ্নই আসে না, প্রশ্নই থাকে না। নিশ্চয়ই, এটা তো উদ্বেগজনক আর তথ্য। এখন হচ্ছে আরেকটা কথা একটু অ্যাড করি, সেটা হলো যে আপনারা হচ্ছে ক্ষমতায় না আসার আগে নিজেদেরকে ক্ষমতাসীন যে ভাবছেন, এটা সব থেকে বড় ব্যর্থতা। দেশের মানুষ কিন্তু অত বোকা না। তারা কিন্তু 16 বছর অনেকভাবে নির্যাতিত হয়েছে। তারা নিজেদের মনের কথা বলতে পারতো না। কোনো ধরনের অন্য মতাদর্শী মানুষের কোনো ধরনের কোনো ব্যাপার ছিল না সেখানে। দেশের মানুষ কিন্তু এখন কথা বলতে জানে। তারা কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যে সেই ব্যাপারে কিন্তু তাদের নিজেদের মতামত দিতে জানে। এবং ক্ষমতা যত ইজি না সেটা কিন্তু আস্তে আস্তে জনগণ সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে মানুষকে। এবং এত যে অরাজক পরিবেশ তৈরি করছেন, আশেপাশের মানুষজনকে শুষে শুষে খাচ্ছেন, আবার ক্ষমতায় এসে ভাবছেন যে ক্ষমতার সেই আসনটি আমার জন্যই অপেক্ষা করছে, আমি কিছুই করব না, জুলাই ঘোষণাপত্র দিব না, কোনো কিছুই করব না, আমার মতো আমি এসে করবো, এগুলো কিন্তু ছাত্র জনতা টলারেট করবে না। রক্ত কিন্তু এর জন্য দেওয়া হয়নি। নিশ্চয়ই। হাফসা বলছিলেন যে এই ইন্ট্রিম তো আপনাদের আন্দোলনের ফসল, তারা এখন ক্ষমতার কেন্দ্রে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসন সহ এই সরকারের যে 10 মাস সেটির মূল্যায়ন আমি আপনাকে ফারানা করতে বলবো না, কিন্তু এই নির্বাচনের মতো ক্ষমতা কেন্দ্রিক একটা পরিস্থিতিতে যাওয়ার জন্য যে আইনরক্ষাকারী বাহিনীর যে ব্যবস্থা বা প্রশাসনের যে তৎপরতা থাকা উচিত, সেটাতে কোনো ঘাটতি দেখেন কিনা, বা এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আচ্ছা, তো মূলত আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারিম বলেন বা একটা বৈধ সরকার বা নির্বাচিত সরকার, যেটাকে ওনারা বলে যে ইন্টারিম তো নির্বাচিত সরকার না, তো দুটো সরকারের ক্ষেত্রে আমার মনে হয় একটা সরকার কখনোই 100% সফল হবে না। কার্নোর ইঞ্জিনের মতো 100% দক্ষতা আমরা পাবো না। যে কোনো দেশেই দেখেন, আপনি যদি কানাডায়ও যান, আপনি যদি ইংল্যান্ডেও যান, কোনো সরকারকেই তার ইন্টারনাল লোকরা সবসময় ভালো বলবে না, কিছু না কিছু ভুল থাকবে। কিন্তু এখানে আমাদের কি কি ঠিক করা লাগতো? আমাদের লাগতো বিউরোক্রেসিটা ঠিক করা, আমাদের লাগতো পুলিশটা সংস্কার করা। আমরা কেন ঘোষণাপত্র চাচ্ছি? ধরেন একটা নির্বাচিত সরকার আসলো, তার কোনো কারণে ফেভারে আমরা গেলাম না, স্টুডেন্টরা তার বিরুদ্ধে আমরা কোনো কিছুতে দাঁড়িয়ে গেলাম, তখন সে কি করবে? সে মানে খুবই অনায়াসে পুলিশ হত্যা মামলার একটা কেস খুলবে, খুলে এই যে 24-এ পুলিশ হত্যাগুলো হয়েছে, এই যে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে, যেখানে কোনো ধরনের একটা কালো আইনও আপনাদের উপর যে কোনো কিছু করতে পারে। কারণ আমাদের সংবিধান চেঞ্জ করিনি, আমরা ঘোষণাপত্র আনিনি যে জুলাই কেন বৈধ, জুলাই সনদ আনিনি। ওই জায়গায় কিন্তু আমাদের সবাইকে যে কোনো টাইমেই কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। আমরা বাচ্চারা কেন চাচ্ছি? আমরা কেউ দলের হয়ে চাচ্ছি না, এনসিপি চাচ্ছে না, এটা আমরা সবাই চাচ্ছি। কারণ ঘোষণাপত্র আমাদের জন্য একটা সিকিউরিটি। আমাদের যখন ইউএন পর্যন্ত রিপোর্ট দিয়ে দেয় যে এটা একটা হত্যাযোগ্য ছিল, আমাদের দেশ এটাকে কি বলে রিকগনাইজ করতে তখনও দ্বিধাবোধ করে। এইটা হচ্ছে আমাদের একটা ব্যর্থতা। এই জায়গায় দাঁড়ায় আমার মনে হয় এই যে আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে বা আমাদেরকে বিভিন্ন বাহানা দেখানো হচ্ছে। আপনি চেক করেন না সবগুলো আমলাতন্ত্রে যারা আছে বিউরোক্রেসিতে, তাদের পিডিএসগুলো চেক করেন না, আপনি একদম খুব সুন্দর মতো দেখতে পারবেন যে আওয়ামী আমলে যে আমলা ছিল তারাই রয়ে গেছে, এবং ওই আমলে যারা ধরেন খেয়ে দিয়ে ফুলে ফেপে নিজেদেরকে বড় করতে পারছে তাদেরই অধিকাংশ দিদি চলছে। এখন তারাও তো পরীক্ষা দিয়ে নির্বাচিত হয়ে এসেছে, তাদেরকে আমরা চাইলে এক রাতে সরাই ফেলতে পারি না। কিন্তু কি করতে পারতাম? তাদের যে চিফ ইন কমান্ড, তাদেরকে আমরা সেইভাবে তাদের প্রতি আমরা কঠোর হতে পারতাম। আপনার আজকে একজন শহীদের কন্যা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, আপনি কোনো দৃষ্টান্তমূলক স্টেপ নিচ্ছেন না। আপনি ধর্ষণ থেকে শুরু করে যত ধরনের দুর্নীতি হচ্ছে, যত ধরনের চাঁদাবাজি হচ্ছে, সব দল খারাপ বুঝলাম, কিন্তু আপনি একজন সরকার হিসেবে, আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে, আপনি একজন ইন্টারিম প্রধান হিসেবে কি করছেন, এটা কিন্তু দেখার বিষয়। আর এই যে বলা হয় না ইন্টারিম হচ্ছে আমাদের অভ্যুত্থানের ফসল, এই কথাটা খুবই মিসলিডিং। এইটার মাধ্যমে তারা মানে তাদের প্রত্যেকটা কাজকে বৈধতা দেওয়া হয়, কিন্তু আমরা নিজেরাই কিন্তু তাদের কাজকে বৈধতা দিচ্ছি না। আপনি খালি দেখেন অন্যান্য রাজনৈতিক দলের থেকেও বেশি ইন্টারিম আসার পর থেকে আমরা ছাত্ররা কি পরিমাণ রাস্তায় নেমেছি।
আমরা রাজপথে ছিলাম প্রত্যেকটা বিষয়, এবং আমাদের কিন্তু ওই দল গঠন বা দল কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক কোনো না। আমাদের প্রত্যেকটা ম্যান্ডেট হতো কি, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, ধর্ষণের বিচার করো, কোথাও যদি দুর্নীতি হয় সেটার বিচার করো, চাঁদাবাজির বিচার করো। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আগামী নির্বাচন নিয়ে আমার আসলেই খুব শঙ্কা কাজ করছে, কারণ নির্বাচনটা লাগবে এটা সবাই বুঝছে, কিন্তু এই দেশের ইতিহাসে আপনি কি দেখছেন যে নির্বাচন দিয়ে দেশটারে আসলে বাঁচানো গেছে? 15টা বছর জুড়ে নির্বাচন হয়নি, 15 বছর আগেও যখন নির্বাচন হয়েছে খুব তো আশানুরূপ কোনো চেঞ্জ আসেনি এই দেশে। তাহলে আমরা কিভাবে দাবি করি যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা স্বচ্ছ হবে, আর সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেও কোনো ফ্যাসিস্টে পরিণত হবে না? এই যে আমরা এত নারীদের নিয়ে কথা বলতেছি, সংরক্ষিত আসন নিয়ে নির্বাচন, আমরা বললাম যে আমরা মেয়েরা নির্বাচিত হয়ে আসতে চাই, এই জিনিসটায় কারো কোনো দ্বিমত থাকতে পারে এটা ভাবতেই আমার অবাক লাগতেছে। আপনি যখন নারীদেরকে একজনের মা, একজনের মেয়ে, একজনের শালি, একজনের বোন এই কোটা দিয়ে মানে আসন দিয়ে দিচ্ছেন, সেই জায়গায় দাঁড়ায় আমরা ছোট ছোট বাচ্চারা, আমাদেরকে প্রতিনিয়ত বলা হয়, আমি খুব গর্বের সাথে বলি যে আমি নির্বাচন করতে চাই। কেন করতে চাই? এটা আমার একটা অধিকার, এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা। আমি বাগেরহাটের মেয়ে, আমি নির্বাচন করতে চাই। এটার জন্য আমি জানি যে হ্যাঁ, আমি বাগেরহাটে খুব একটা যাই না বা আমার বয়স ছোট, আমি হয়তো জিততে পারবো না। দ্যাটস নট আ ফ্যাক্টর। এনসিপি আসবে বা আমরা আসবো নতুনরা, আমরা জিততে পারবো না, এটা কোনো ফ্যাক্টর না। আমরা হারতেই পারি, কিন্তু এই যে আমাদেরকে বলা হয় তোমাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, ভাই মানে আমরা নির্বাচন করি বা আমরা রাজনীতি করি কি নির্বাচিত হয়ে সিলেক্টেড হওয়ার জন্য, নাকি দেশের? আমার মনে হয় বিরোধী দলের রাজনীতিও কিন্তু একটা বড় রাজনীতি না, এই ধরনের আপনার চিন্তাটা তো অনেক আধুনিক। আমার মনে হয় দেশের যারা চিন্তার জায়গায় বসে আছেন তারা অতটা আধুনিক হতে পারেনি। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারহানা বিনতে জিগার ফারহানার। সময় একদম শেষ, অন্য কোনো দিন নিশ্চয়ই কথা হবে। একটু দুজনের কমেন্টস জানানো বাকি আছে। শ্যামলী সুলতানা জেদনি, আপনার কাছে জানতে চাই যে সামনে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখেন, ছোট্ট করে। দেখেন, বিষয়টা হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যেরকম সরকার আশা করি, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেরকম না। আমরা ভেবেছি এই সরকার কঠোর হবে যে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে, কিন্তু এই সরকার নরম। এই সরকার কবে নির্বাচন দিবে সেটা একবার ঘোষণা করে আবার লন্ডনে যে বৈঠক করে এসে নির্বাচনের ডেটকে চেঞ্জ করছে। এত নরম হলে আসলে ওই জায়গাটা এই সরকারের জন্য না। আরেকটি বিষয়, যারা বারবার নির্বাচন দরকার, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, সেই অধিকারটুকু দরকার, এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। কিন্তু যারা আসলে বেশি নির্বাচন করছে, তারা নিজেদের যে দলের মধ্যে যে কোন্দল সেটা ঠেকাতে পারছে না, নিজের দলের চাঁদাবাজি, অপকর্ম, দুর্নীতি ঠেকাতে পারছে না। তারা আসলে নির্বাচন যে করছে তাদের উপর মানুষ কতটুকু ভরসা করবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনি দেখবেন, এই মুহূর্তে এসে অনেক রাজনৈতিক দল এমনভাবে সভা সমাবেশ করছে মনে হচ্ছে যে জুলাই আন্দোলন হয়ইনি। তারা বিভিন্ন সমাবেশে যে স্লোগান দিচ্ছে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, একই সাথে বলছে আওয়ামী লীগের মতো এত বড় একটা দল, এটাকে নিষিদ্ধ করে দিল ছাত্ররা, এটা মানা যায় না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এদের উপর আসলে আমরা ভরসা করি না, এটা বলতে চাই। আরেকটি বিষয়, আজকের ঘটনাই আসলে প্রমাণ করে দেয় যে যদি আসলেই দ্রুত নির্বাচন হয়, সেটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে, কতটুকু ন্যায়ের সাথে হবে, ফলে সময় প্রয়োজন আছে। নিশ্চয়ই। হাফসা, আপনি একটু যদি যোগ করেন যে সামনের দিনে বাংলাদেশের ভবিষ্যৎগুলো আসলে মানে চ্যালেঞ্জ, পথ অনেক চ্যালেঞ্জে পরিপূর্ণ কিনা? দেখুন, যে ফ্যাসিস্টের একটা বড়সড় একটা দলবল ছিল, এটা তো সত্যি। এবং যখন আপনি ভোটের রাজনীতির কথা চিন্তা করবেন, তখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তার ভোটের কথা চিন্তা করে কিন্তু তাদেরকে শেল্টার দেওয়ার চিন্তা করবে, বা হচ্ছে তারা কিন্তু তাদের প্রতি কঠোর হবে না। আমি এই সংকটটাই দেখছি সামনে, যে তারা কিন্তু শুধুমাত্র ভোটটাকে গ্র্যাব করার জন্য তারা চাচ্ছে না যে তাদের বিচার হোক, ফ্যাসিস্টের বিচার হোক, এই যে খুনিদের বিচার হোক, এই যে রাস্তায় রাস্তায় রাজপথে যে এত আমার ভাই বোনেরা যে রক্ত দিয়েছে, তারা এটাকে তোয়াক্কাই করছে না, কারণ ক্ষমতা। এবং ক্ষমতায় না যাওয়ার আগেও তারা সাধারণ মানুষজনকে শুষে শুষে খাচ্ছে, এবং মানুষের প্রাণ পর্যন্ত এই দেশে নিরাপদ না। তো আমরা আসলে মানে খুব শঙ্কার মধ্যে আছি যে আসলে মানে নির্বাচিত সরকার এসে
কি হবে আবার? এই যে আমরা যে একটা আশা নিয়ে রাজপথে নেমেছিলাম, আমাদের এই যে ভাই বোনদের রক্ত দেখেছি, আমরা আসলে এরপরে চেয়েছিলাম যে একটা বিস্তর একটা পরিবর্তন হবে, কাঠামোর কিছুটা পরিবর্তন হলেও হবে। এবং ইন্টারিম গভর্নমেন্টের সব থেকে বড় দায় যেটি ছিল যে সংস্কার করা, একটা ন্যূনতম সংস্কার করা, সে কিন্তু কোনো ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম লক্ষ্য মানে দৃশ্যমান সংস্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, কিন্তু তার তো এটা দায় ছিল। এখন সে তো এই দায়টাকে এড়াতে পারে না। সে তার হচ্ছে এই যে মানে যে আসনটিতে বসেছে সেটা লেজিটিমেসি হলো সে রক্ত। তো জুলাই, তো সে যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে আসতেছে না, সে যখন জুলাইয়ের হত্যাকারীদের বিচার করছে না, এই যে আমার নিহত ভাই মানে আহত ভাইদেরকে যারা হচ্ছে ফ্যাসিলিটেট করছে না, আমার ফ্যাসিলিটেট বলতে হচ্ছে তাদের যে আসলে ন্যূনতম যে চিকিৎসা দরকার, সুষ্ঠু চিকিৎসা দরকার, সেটা তাদেরকে দিতে পারছে না। তো এই ব্যাপারগুলো তো আসলে আমরা আশা করি না। আমরা চাই যে এই যে এখনো যে মাথাচাড়া দিচ্ছে এই মানে সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে শক্ত হাতে দমন করা হোক। এবং আমাদের যে আশা ছিল, বুক ভরা আশা ছিল যে আমার দেশের কিছুটা হলেও পরিবর্তন হবে, এবং সামনের দিকে আমি দেশের রাজনৈতিক দলগুলোকে আসলে বলবো যে তারা যাতে হচ্ছে অন্যের মতামতকে একটু নেওয়ার মানসিকতা তৈরি করে। যেমন তারা আমাদেরকেই সহ্য করতে পারছে না, আমি এটা বলবো যে লোকাল রাজনীতিগুলো আসলে অন্যভাবে রান করে। সেখানে হচ্ছে যে আমি জুলাইয়ের একজন হয়তো ছিলাম সামনে বা পেছনেই ছিলাম, যেটাই ছিলাম, সেই সময় খুব অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু এখন যখন সেই ওই যে থাকে না যে আমার মতটা হয়তো ভিন্ন বা আমি ভিন্ন কিছু চাচ্ছি বা অন্য কিছু চাচ্ছি তার থেকে একটু ভিন্ন, এখন সে সেটা নিতে পারছে না। কিন্তু আপনি হয়তো বাংলাদেশের মঙ্গলই চাচ্ছেন। কিন্তু আমি হয়তো অন্য কিছু চিন্তা করে সেটা করছি, কিন্তু আমি তাদেরকে এটা আহ্বান করব, দেখুন আমরা এসেছি এই বাংলাদেশের মানে পরিবর্তন চাই বলে এসেছি। আমরা কিন্তু আমাদের এই কাজগুলোর পাশাপাশি কিন্তু আমাদের বাকি সব কাজ করতে হয়। আমাদের যেটা মূল দায়িত্ব পড়াশোনা করা, সেটাও কিন্তু করতে হয়। আমাদের সেই বাবা মার স্বপ্ন সেটাও কিন্তু আমাদের মাথায় সবসময় ঘোরাঘুরি করে, যে আমাদের বাবা মার যে একটা ইচ্ছা সেটা আমাকে পূরণ করতে হবে, সেটাও মনে হয়। তারপর আমরা দেশের কাজে এখনো আমরা নিয়োজিত। তো আমরা আসলে দেশে ভালো চাই, এবং আমরা চাই যে সহাবস্থানে রাজনীতি চলুক, দলীয় কোন্দল আসলে না চলুক। এই যে মানে দলের মধ্যে দলাদলি, মারামারি, হানাহানি, মানে এগুলো আসলে আমাদেরকে আশাহত করে, এবং আমরা এরকম বাংলাদেশ চাই না। নিশ্চয়ই। তানজিনা তামিম হাফসা, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। একই সঙ্গে ফারহানা বিনতে জিগার ফারিনা, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। শ্যামলী সুলতানা জেদ্দি, ধন্যবাদ জানাচ্ছি আবারও, দেশ ভাবনায় সময় দিয়েছেন। এবং এই তিনজন শিক্ষার্থী যেমন প্রত্যাশা করেন বাংলাদেশ এগিয়ে যাবে, এই তরুণ নেতৃত্ব যারা আসবেন আগামীতে, তাদের চেতনা, তাদের ধারণা নিয়ে এবং সুখী সমৃদ্ধ দেশ হবে, এমনটা তো প্রত্যাশা করাই যায়। এই ছিল আজকের দেশ ভাবনায়। আমার সঙ্গে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।